শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে তুলকালাম, শতাধিক ককটেল, হাত বোমা বিস্ফোরণ। আজ ঢাকায় আসছে IMF এর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল, পর্যালোচনা করবে ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড়ের আগের শর্ত। আগামী বছরের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে সংশয় প্রকাশ প্রেস সচিব শফিকুল আলমে টানা কূটনৈতিক চাপ প্রয়োগের তাগিদ। তফসিল ঘোষণার পরই নির্বাচনী কার্যক্রম শুরু করবে বিএনপি, বললেন মির্জা আব্বাস। সংস্কার কমিশনের সব প্রস্তাবে একমত নয় দলটি। সমস্ত প্রস্তাবগুলো গ্রহণযোগ্য নয়, বাংলাদেশের জনগণের জন্য গ্রহণযোগ্য নয়। এমন প্রস্তাবও আছে যেগুলো বিদেশে চলবে, খুব ভালো মতো চলবে, কিন্তু এই দেশে চলবে না। টানা ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। বাস, ট্রেন ও নৌপথে চাপ থাকলেও নেই ভোগান্তি, স্বস্তির যাত্রায় খুশি যাত্রীরা। প্রতিদিনই সড়ক মহাসড়কে ঝরছে তাজা প্রাণ। আইন অমান্য আর বেপরোয়া গতির দায়ী উদাসীন পরিবহন মালিকরাও। একটা গাড়ির সাথে আরেকটা গাড়ি যে ওভারটেকিং টেন্ডেন্সিটা, সেটা অনেক দ্রুতই বেড়ে যাচ্ছে। তো তাদের মধ্যে যে ড্রাইভারদের মধ্যে একটা কম্পিটিশন, যে আমি এর আগে যাব, আমি ওর আগে যাব। যাত্রীর কথা কোনো কথা শুনে না ড্রাইভার, যাত্রীর কোনো মানে পাত্তাই দেয় না, যাত্রীরা যা বলবে তার বিপরীত। ভারতের রাজ্যসভায়ও পাশ হলো বিজেপির উত্থাপিত বিতর্কিত সংশোধনী ওয়াকফ বিল, প্রতিবাদে উত্তাল কয়েকটি রাজ্য। দর্শক, আমন্ত্রণ সংবাদ দুপুরে, শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে শতাধিক হাত বোমার বিস্ফোরণ ঘটনা ঘটেছে। শনিবার সকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নের দুর্বাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে, তবে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয়রা জানায়, বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ দীর্ঘদিনের। এই নিয়ে আগেও বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে। শনিবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে পুনরায় সংঘর্ষের সৃষ্টি হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল 470 কোটি মার্কিন ডলারের ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড়ের আগে শর্ত পর্যালোচনায় ঢাকায় আসছে আজ। দলটি রোববার সকালে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করবে। 2 সপ্তাহের এই সফরে প্রতিনিধি দলটি সরকারি বিভিন্ন দপ্তরের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবে বলে জানায় অর্থ মন্ত্রণালয়। এসব দপ্তরের মধ্যে রয়েছে অর্থ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড, NBR, বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, BERC এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। বৈঠকগুলোতে ঋণ চুক্তির আওতায় নির্ধারিত সংস্কারমূলক পদক্ষেপ ও শর্ত বাস্তবায়নের অগ্রগতি খতিয়ে দেখবে IMF। সফরের শেষ দিন 17 এপ্রিল ঢাকায় একটি প্রেস ব্রিফিং করবে দলটি। রোহিঙ্গাদের ফেরত পাঠানোর সময় নিয়ে সংশয় প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে কথা বলেন তিনি। রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনের বিষয়ে প্রেস সচিব আগামী বছরের মধ্যে রোহিঙ্গাদের তাদের মাতৃভূমিতে ফেরত পাঠাতে পারবে কিনা তা নিশ্চিত নয়। বিশেষ করে রাখাইনে আরাকান আর্মির দখল প্রক্রিয়ার ফলে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। তবে গত কয়েকদিনে বাংলাদেশের নেতৃত্ব এবং শীর্ষ পর্যায়ের কূটনীতিকদের এক সাহসী ও দৃঢ় অবস্থানের প্রশংসা করেন তিনি। মিয়ানমার জান্তা কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে উল্লেখ করে প্রেস সচিব টানা কূটনৈতিক চাপের উপর গুরুত্বারোপ করেন। তফসিল ঘোষণার পরই নির্বাচনী কার্যক্রম শুরু করবে বিএনপি, এমনটা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দেশ টিভিকে জানান, নির্বাচন সংস্কার কমিশনের বহু প্রস্তাবনার সঙ্গে একমত নয় বিএনপি। এছাড়া সংবিধান সংস্কার কমিশনের কিছু প্রস্তাবনায় নির্বাচিত জনপ্রতিনিধির ক্ষমতা খর্ব হবে। বিস্তারিত শিউলি রায়ের রিপোর্টে।
৭১-এর স্বাধীনতা যুদ্ধ ও ২৪-এর গণ অভ্যুত্থানকে সাংবিধানিক প্রস্তাবনায় এক কাতারে রাখা সমীচীন মনে করে না বিএনপি। দায়িত্বে নেয়ার ৮ মাসেও আগামী জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের কোনো সুস্পষ্ট রোডম্যাপ না থাকায় হতাশ এই বিএনপি নেতা। মির্জা আব্বাস বলেন, সংস্কার কমিশনের বহু প্রস্তাবনার সঙ্গে একমত নয় বিএনপি। বহু ব্যাপারে যারা নির্বাচন এই সরকারি প্রস্তাবগুলো দিয়েছে, আমরা মনে করি সমস্ত প্রস্তাবগুলো গ্রহণযোগ্য নয়, বাংলাদেশের জনগণের জন্য গ্রহণযোগ্য নয়। এমন প্রস্তাবও আছে যেগুলো বিদেশে চলবে, খুব ভালো মতো চলবে, কিন্তু এই দেশে চলবে না, এমন প্রস্তাব আছে। তো সেগুলোকে আমরা নাকচ করেছি, কিছু কিছু প্রস্তাব আছে। তিনি বলেন, বিগত ১৭ বছর ধরেই জাতি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায়। তফসিল ঘোষণা হলেই নির্বাচনী সকল কার্যক্রম শুরু করবে বিএনপি। আমাদের নির্বাচনের প্রস্তুতি গত ১৭ বছর যাবত চলতেছে। আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে যখন নাকি রাস্তায় মিছিল করি, মিটিং করি, মার খাই, গুলি খাই, অ্যারেস্ট হই, এগুলো সবই আমাদের নির্বাচনের জন্য। আমরা নির্বাচনের প্রস্তুতি নিয়েই রাস্তায় নেমেছি, অথবা রাস্তায় নেমে নির্বাচন প্রস্তুতি নিয়েছি। এটা আমাদের যদি আগামীকাল নির্বাচন দেয়, বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত আছে, কোনো অসুবিধা নেই। আমাদের অনেক প্রার্থী আছে, এগুলো বাছাই করার জন্য আমাদের বাছাই কমিটি থাকবে, পার্লামেন্টারি কমিটি হবে, সেখানে ইন্টারভিউ হবে। একটা মোটামুটি একটা দীর্ঘসূত্রিতা, দীর্ঘ প্রসেস। এটা যখন তফসিল ঘোষণা হবে তখনই শুরু হবে। আগামী ভোটে জোট নিয়ে কি ভাবছে বিএনপি, সেই প্রশ্নেও খোলামেলা উত্তর দেন মির্জা আব্বাস। রাজনীতি, নির্বাচনী জোট, এটা একটা প্রক্রিয়া, এটা একটা সংস্কার প্রক্রিয়ার মতোই, চিরায়ত প্রক্রিয়া, এটা চলমান প্রক্রিয়া। যখন প্রয়োজন হবে তখন এরকম জোট হলে হতেও পারে, যদি প্রয়োজন হয় তো হবে। নির্বাচন না হওয়া পর্যন্ত দেশে গণতান্ত্রিক ভারসাম্য ফেরত আসবে না বলেও জানান মির্জা আব্বাস। এই সময় নির্বাচনকে সামনে রেখে ঈদ পরবর্তী সময়ে মাঠে সক্রিয় হওয়ার কথাও জানান তিনি। স্বাভাবিক কার্যক্রম রাজনৈতিক দলের, আমরা সেটাই করব। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি কাটিয়ে গ্রাম থেকে কর্মব্যস্ত ঢাকায় ফিরছে মানুষ। সড়ক, রেল ও নৌপথে রয়েছে যাত্রীর ভিড়, তবে চাপ থাকলেও নেই তেমন কোনো ভোগান্তি। স্বস্তিতে কর্মস্থলে ফিরতে পেরে খুশি যাত্রীরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ঈদ যাত্রার কথা ভাবলে চোখের সামনে ভেসে ওঠে বাস, ট্রেনে উপচে পড়া ভিড়, ফেরার পথেও অন্তহীন ভোগান্তি। তবে ব্যতিক্রম চিত্র ধরা পড়ে এবারের ঈদে। রাজধানী ছাড়ার মতোই ফেরাও এবার স্বস্তিদায়ক। তবে ঢাকায় ঢোকা যানবাহনের চাপে শনিবার সকাল থেকেই সাইদাবাদ এলাকায় সৃষ্টি হয় যানজট। যেখানে সেখানে গাড়ি থামিয়ে যাত্রী নামানোর কারণে তৈরি হচ্ছে গাড়ির দীর্ঘ সারি। কিছু ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলেও সার্বিকভাবে ভোগান্তি নেই বলে জানান যাত্রীরা। ভাড়া হচ্ছে কিছুটা বেশি রাখছে, কিন্তু অন্য সব ব্যাপারে আর কোনো সমস্যা হয়নি। রাস্তা পুরাই যানজট মুক্ত। টিকিট পেতে কোনো সমস্যা হয় নাই, আলহামদুলিল্লাহ টিকিট পেয়েছি, কিন্তু প্রচুর দাঁড়ানো লোক ছিল এবং ছাদের উপরে লোক ছিল। তেমন কোনো ভোগান্তি দেখলাম না আর কি। যে আমরা যে ট্রেনটা এসে আসলাম, খুলনা থেকে সকাল 6টায় ছাড়ে, আমি সিঙ্গিয়া থেকে উঠছি 6:55, এই যে নামলাম। ট্রেন যুগেও রাজধানীতে ফেরা নিয়ে সন্তোষ প্রকাশ করে যাত্রীরা। জানান, ট্রেন যাত্রায় ভিড় থাকলেও সময় মতো ছেড়ে আসে সব ট্রেন। আমার লাইফের ট্রেন যাত্রায় সবচেয়ে ভালো জার্নি করছি এবার, কারণ অন্যান্য সময় এতগুলো ট্রেন থাকে না, ঈদের স্পেশাল ট্রেন, এবং টাইমলি আপ ডাউন করতে পারছি, খুবই ভালো লাগছে। নদীপথে ভোর থেকেই সদরঘাটে ভিড়ছে দক্ষিণাঞ্চলের যাত্রী বোঝাই লঞ্চ। অন্যান্য সময়ের তুলনায় এবার কম ছিল ভবঘুরে ও কুলিদের আনাগোনা। লঞ্চ যাত্রায় ফেরা নিয়েও যাত্রীদের কণ্ঠে ছিল স্বস্তি। যে নরমাল যে ভাড়া ছিল আজকে সেম ভাড়াটাই, কয়েকদিন আগে ছিল বেশি, কিন্তু আজকে সেম ভাড়াটাই নিচ্ছে। অনেক সুস্থ শান্তি পাবে আর কি, কোনো ঝামেলা। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরব উপস্থিতির কারণে এবার চুরি ছিনতাইয়ের ঘটনাও কম ঘটেছে। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা। কর্মস্থলে ফেরা মানুষের খবর জানাতে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, কর্মস্থলে ফেরা মানুষের চাপ কেমন দেখছেন এবং যাত্রী কোনো অভিযোগ পেয়েছেন কিনা, সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন।
কর্মব্যস্ত ঢাকা পুরাতন সেই কর্মব্যস্ততা ফিরে এসেছে ঢাকার মাঝে। আমরা এখন দেখতে পাচ্ছি রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে একের পর এক দেশের দক্ষিণাঞ্চলের যেসব লঞ্চগুলো আছে, যেমন চাঁদপুর এবং ভোলা, ইলিশা, এইসব অঞ্চলের লঞ্চগুলো একের পর এক এখানে ভিড়ছে। এখন আমি যদি একটু এই চিত্রটি দেখাতে চাই, এখানে মানুষের কিন্তু উপচে পড়া একটি ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তারা লঞ্চ থেকে নামতে অনেকে তাড়াহুড়ো করতে গিয়ে কিন্তু হোঁচট খাচ্ছেন এবং অনেকের মাঝে আবার বাকবিতণ্ডাও হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, এমনকি আমরা হাতাহাতির পর্যায়ে চলে যেতে দেখেছি কিছু কিছু ঘটনা। তো এক্ষেত্রে আমরা কয়েকজনের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছুই সামগ্রিকভাবে ঠিক থাকলেও এখন যেটি লক্ষ্য করা যাচ্ছে যে লঞ্চ থেকে নামার মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশ সদস্যরা এখানে না থাকায় বেশ কিছু ক্ষেত্রেই দেখা যাচ্ছে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনার সম্মুখীন হতে হচ্ছে যাত্রীদেরকে। এছাড়া আমি আরেকটু বলে রাখতে চাই, আমরা সকাল থেকে ছিলাম রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে, এরপর সায়দাবাদ বাস টার্মিনালে। তো সেখানকার যেসব চিত্রগুলো আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকেই বিশেষ করে ভোরবেলা নাইট যে বাসগুলো ছিল, ট্রেনগুলো ছিল, সেগুলো পৌঁছেছে এবং সেখানে যাত্রীদের ভিড় ছিল। তবে যাত্রীদের একটি অভিযোগ ছিল কমলাপুর রেলওয়ে স্টেশনে যে তারা টিকিট কিনতে এর আগে একটি বিড়ম্বনার সম্মুখীন হয়েছেন সার্ভার ডাউনের কারণে। এছাড়া আমরা তেমন কোনো অভিযোগ তাদের কাছে পাইনি। সামগ্রিকভাবে একটি স্বস্তির কথাই তারা জানাচ্ছিলেন। এছাড়া এই লঞ্চ টার্মিনালে আমরা এখন এসেছি, সদরঘাট লঞ্চ টার্মিনালে যেটি দেখতে পেয়েছি যে যাত্রীরাও সামগ্রিকভাবে তাদের স্বস্তির কথাই জানাচ্ছিলেন যে ঈদে যে ভোগান্তি আমরা সচরাচর লক্ষ্য করি সেটি কিন্তু তেমনটা লক্ষ্য করা যাচ্ছে না প্রতিবারের মতো, এমনটাই জানাচ্ছিলেন তারা। এই ছিল আমার কাছে রাজধানীর সদরঘাট থেকে সর্বশেষ। জ্যোতি, ফাহিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ফাহিম ইউসুফ। টানা 9 দিনের সরকারি ছুটি শেষে ঢাকায় ফিরছে নগরবাসী। পথে পথে বেড়েছে যাত্রীর চাপ। তবে কোথাও কোথাও শিডিউল অনুযায়ী বাস না পাওয়ার পাশাপাশি ঢাকা ময়মনসিংহ রুটে যাত্রীদের গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়া। এদিকে পাটুরিয়া দৌলদিয়া নৌ রুটে যানবাহনের চাপ বাড়লেও স্বস্তিতেই ফিরছে মানুষ। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে নুসরাত শোভা রিপোর্ট। ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। যাত্রীদের চাপ বেড়েছে সড়ক ও নৌপথে। ভাড়া নিয়ে চরম ভোগান্তিতে ঢাকা ময়মনসিংহ রুটের যাত্রীরা। ফিরতি যাত্রায় গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়া। এখান থেকে চাইলে গাজীপুর 400 টাকা ভাড়া, এখন বাসে উঠতে পারি না। ঈদের আগে আমরা দেখছি ভাড়া কমে গেছে, কিন্তু এখন ভাড়া বেশি নিচ্ছে। প্রচুর পরিমাণে ভাড়া নিতেছে না তারা, নামাইতেছে, আবার ঠিক নাই। জীবিকার তাগিদে সিরাজগঞ্জের মহাসড়ক দিয়ে কর্মস্থলে ফিরছে উত্তর পশ্চিম ও উত্তর দক্ষিণাঞ্চলের 22 জেলার মানুষ। বাসস্ট্যান্ডগুলোতে দেখা যায় মানুষের উপচে পড়া ভিড়। ফেরার যাত্রায় এই মহাসড়কে কোনো যানজট না থাকলেও রয়েছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। চান্দরের ভাড়া হচ্ছে 150 থেকে 200 টাকা সর্বোচ্চ সিজনে, আর এখানে কায়দা করে ভাড়া লইতেছে হলো 400 টাকা করে। যাত্রী সংখ্যা বেশির কারণে হয়তো বা একটু দেরি হচ্ছে, তাছাড়া আমাদের রাস্তায় কোনো সমস্যা নেই। কুমিল্লায়ও বাস ট্রেনে দেখা যায় ঢাকা চট্টগ্রামে ফেরা মানুষের চাপ। বাড়ি ফেরা স্বস্তির হলেও ফেরার যাত্রায় দেখা যায় বিড়ম্বনা। শিডিউল অনুযায়ী মিলছে না কাঙ্ক্ষিত বাস। গেল কয়েকদিনের তুলনায় শনিবার বগুড়ার সব বাসস্ট্যান্ডই ছিল ঢাকামুখী যাত্রীদের ভিড়। অধিকাংশ যাত্রী অনলাইনে অগ্রিম টিকিট কাটায় ছিল না তেমন ভোগান্তি। যারা কাউন্টার থেকে টিকিট নিয়েছেন তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। তবে মহাসড়কে ছিল না যানজটের চিরচেনা চিত্র। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে কাউন্টারগুলোতে যেমন ছিল বিআরটি এর মনিটরিং কার্যক্রম, তেমনি মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ছিল পুলিশের চেকপোস্ট। এবছর স্বস্তির ঈদ যাত্রায় খুশি সাধারণ যাত্রীরা। আমার লাইফে এবারই ফার্স্ট টাইম কখনো একদম জ্যাম পাই নাই। আমার এই জন্য জার্নি করে খুব ভালো লাগছে। আমি ভালোভাবেই এসেছি, কোনো অসুবিধা হয়নি। এদিকে সকাল থেকেই রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ঢাকামুখী যানবাহনের চাপ বাড়তে থাকে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলা থেকে আসা যাত্রীরা এই রুটে যাতায়াত করছেন। দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে বর্তমানে 17টি ফেরি চলাচল করছে এবং যাত্রীরা নির্বিঘ্নে পৌঁছাচ্ছেন গন্তব্যে। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। কর্মস্থলে ফেরা মানুষের খবর জানাতে দর্শক মুন্সিগঞ্জ ও সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের
সহকর্মী সুমিত সরকার এবং শুভ কুমার ঘোষ আমার সাথে যুক্ত হবেন। প্রথমে চলে যাব আমি মুন্সিগঞ্জে আছেন সুমিত সরকার। সুমিত, যাত্রীদের চাপ আপনি কেমন দেখছেন এবং কোনো অভিযোগ বা ভোগান্তির খবর পেয়েছেন কিনা? জি জ্যোতি, আপনি আসলে যেমনটি বলছিলেন, গতকাল কিন্তু রোববার কর্মস্থলে কিন্তু তারা যোগ দিবেন, সেই জন্যই কিন্তু তারা আজ শনিবার সকাল থেকে কিন্তু ঢাকা সড়ক হয়ে কিন্তু তাদের নিজ বাড়ি থেকে কিন্তু ঢাকার রাজধানীর উদ্দেশ্যে কিন্তু তারা রওনা হয়েছেন এবং এখানে কিন্তু ভোগান্তি ছাড়াই, কোনো যানজট এবং ভোগান্তি ছাড়াই কিন্তু যাত্রীরা কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। আমরা সেখানে যাত্রীদের সাথে কথা বলে জেনেছি। তো এখানে একটি অভিযোগ করেছেন সেটি যাত্রীরা যে ঢাকামুখী যে যাত্রীবাহী বাসগুলি আছে তারা কিন্তু আসলে 50 থেকে 100 টাকা করে বেশি ভাড়া আসলে তারা আদায় করছে। তারা যেটি বলছেন যে এখানে তারা ঢাকা থেকে গাড়ি ছেড়ে ওই পারে খালি যাওয়ার কারণেই কিন্তু তারা আসলে এই ভাড়া বৃদ্ধি বলে আমাদের এইরকম অভিযোগ করেছে এখানকার চালকরা। তো এখানে সব মিলিয়ে গত কয়েক বছর তুলনায় কিন্তু এই বছর আসলে স্বস্তিতেই কিন্তু মানুষ আসলে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। তো এখানে আমরা পুলিশের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, পুলিশের ওসির সঙ্গে। তিনি যেটি জানিয়েছেন যে তারা কোনো যানজট এবং কোনো গাড়ি যেন ফিটনেস ছাড়া চলাচল না করতে পারে সেজন্য কিন্তু তারা আসলে তদারকি করছে। তো সব মিলিয়ে কিন্তু এইবার ঢাকা মহাসড়কের 55 কিলোমিটার সড়কে কিন্তু কোথাও ভোগান্তি এবং কোথাও কোনো যানজট নেই। তো আমরা এখন সিরাজগঞ্জ চলে যাব, সেখানে আছেন আমাদের প্রতিনিধি শুভ। আপনি সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন। সুমিত, সিরাজগঞ্জের মহাসড়কেও কিন্তু কর্মস্থলে ফেরা মানুষের চাপ বেড়েছে গণপরিবহনের। আমরা আছি এই মুহূর্তে সিরাজগঞ্জে হাটিকুমুর গোল চত্বর এলাকায়। আপনি দেখতে পাচ্ছেন যে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু এখানে যানবাহন বেড়েছে এবং যে কর্মস্থলে ফেরা মানুষ, সেই ফেরা মানুষগুলো কিন্তু এইখানকার যে হাটিকুমুর গোল চত্বর এলাকার যে বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ডটাতে কিন্তু ভিড় করেছেন। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে এইখানে যে একটা সার্ভিস সড়ক আছে, হাটিকুমুর ইন্টারচেঞ্জ প্রকল্পে যে কাজ চলছে 4 লেনে, সেখানে সার্ভিস সড়কটা দিয়ে কিন্তু উত্তরবঙ্গের গাড়িগুলো ঢাকার দিকে চলে যাচ্ছে, যার ফলে কিন্তু সেই গাড়িগুলোর চাপ এখানে নেই। এইখানে যে চাপটি দেখা যাচ্ছে মূলত যে নিম্ন আয়ের যে মানুষগুলো একটু সাধারণত কর্মস্থলে ফিরছেন, সেই লোকাল বাসগুলোর কিন্তু এখানে রয়েছে। এবং এই মহাসড়কে কিন্তু এবার কোনো যানজট বা ধীরগতির মতো কোনো ঘটনা নেই, ফলে নির্বিঘ্নে এবং স্বাচ্ছন্দ্যে ঘরে যেভাবে ফিরেছিলেন মানুষ ঠিক সেভাবেই কিন্তু আবার কর্মস্থলে ফিরছেন। আমরা একটু এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। হাটিকুমুর গোল চত্বর এলাকার দায়িত্বে আছেন হাইওয়ে পুলিশের পরিদর্শক নির্মল চন্দ্র মহন্ত। আপনি একটু আমাদের জানাবেন যে ঈদ পরবর্তী যাত্রা কেমন হচ্ছে এবং আপনারা যাত্রা নির্বিঘ্ন করতে কতটুকু প্রস্তুত আছেন? হ্যাঁ, আমরা বগুড়া রিজিয়ন হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন বগুড়া আমরা হচ্ছে যে নিরলসভাবে কাজ করে যাচ্ছি, যার ফলে হচ্ছে যে এই অঞ্চলের মানুষ নিরাপদে বাড়িতে ফিরে পুনরায় ঢাকাতে নিরাপদে ফিরে যাচ্ছে এবং রাস্তার আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে ভালো আছে। ধন্যবাদ আপনাকে, উনি যেমনটা বলছিলেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, যেন যমুনা সেতু পশ্চিমের টোল প্লাজায় যেন কোনো সমস্যা না হয়, এই কারণে কিন্তু প্রস্তুত আছে টোল প্লাজায় কিন্তু ঢাকাগামী 9টা বুথ চালু আছে। এর মধ্যে 7টা বুথে কিন্তু গণপরিবহন পারাপার হচ্ছে এবং 2টি বুথে শুধু পার হচ্ছে মোটরসাইকেল। জ্যোতি, এই ছিল সিরাজগঞ্জ থেকে সর্বশেষ। ঈদের 6ষ্ঠ দিনেও রাজধানীর বিনোদন কেন্দ্রে দর্শনার্থীর চাপ রয়েছে। ঈদ বিনোদনের খবর জানাতে শ্যামলী শিশু মেলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? আজকে ঈদের 6ষ্ঠ দিন এবং ঈদের 6ষ্ঠ দিনে কিন্তু আসলে বিনোদন কেন্দ্রগুলো সবগুলোতেই আসলে আমরা ভিড় দেখতে পেয়েছি। আপনি যদি দেখতে পারেন যে এটা কিন্তু শিশু মেলা এবং শিশু মেলায় কিন্তু ইতোমধ্যেই হচ্ছে বিভিন্ন রাইডে আসলে ছোট শিশুরা তাদের বাবা মায়ের হাত ধরে এখানে চলে এসেছে এবং বিভিন্ন রাইডে আসলে তারা ঘুরে ঘুরে দেখছেন, বিভিন্ন রাইডে চড়ছেন এবং তারা বলছেন যে তারা খুবই আনন্দিত এখানে এসে। এবং আমাদের শিশুদের বাবা মায়ের সাথেও আমরা কথা বলেছি, তারা বলছেন যে
কিছু কিছু বাবা মায়েরা তারা বলছেন যে তারা হচ্ছে ঈদে গ্রামের বাড়ি যেতে পারেননি, এই জন্য হচ্ছে তারা এখানে এসে ঈদের ষষ্ঠ দিনও তাদের ছোট সোনামণিদের আসলে ঈদ উদযাপনের জন্য এখানে তাদেরকে নিয়ে এসেছেন এবং তারা বিভিন্ন রাইডে চড়াচ্ছেন এবং কিছু কিছু দর্শনার্থীরাও আছেন। তবে এখানে আমি একটি ব্যাপার যেটি জানিয়ে দিতে চাই সেটি হচ্ছে যে এখন যেহেতু দুপুরবেলা, সেজন্য আমি দেখতে পাচ্ছি যে দর্শনার্থীরা আসলে একটু সমাগম কমে গেছে। একটু আগে কিন্তু অনেক দর্শনার্থীদের অনেক সমাগম ছিল, তবে এখন কিন্তু একটু দেখা যাচ্ছে কম। এবং শুধু সেটিই নয়, এখন কিন্তু আউটডোরের চাইতে ইনডোরের যে দর্শনার্থীদের তারা সেটিতে আসলে বেশি ভিড় করছেন। তবে এখন সেই হিসেবে আসলে তারা খুবই শিশুরা যারা এসেছেন তারা বলছেন যে তারা খুবই আনন্দিত এবং তারা এই রাইডগুলোতে চড়ে আসলে তারা সারাদিন যেহেতু তাদের স্কুল থাকে সেহেতু স্কুলের ফাঁকে তারা আসলে চড়তে পারে না, এই জন্য তারা এখানে এসেছেন সেটিকে উপভোগ করতে এবং তারা খুবই আনন্দিত হচ্ছেন। তারা বাবা মায়ের সাথে এখানে এসে বিভিন্ন জিনিস শিখছেন এবং সেই সাথে হচ্ছে বাবা মায়ের হাত ধরে হচ্ছে তাদের বিভিন্ন জায়গা হচ্ছে ঘুরে ঘুরে দেখছেন এবং বাবা মায়েরা বলছেন যে আসলে এই ঈদের ছুটিটি আসলে ছুটি যে সময় আসলে শিশুদের আসলে অনেক জায়গায় আসলে বিনোদন কেন্দ্রগুলোতে আসলে ঘোরানো যায় এবং সেই সাথে হচ্ছে বিভিন্ন ইতিহাস বিভিন্ন জিনিস আসলে শেখানো যায় এবং এটিও বলছেন যে আসলে এই যে ঢাকা শহরে কিন্তু বিনোদন কেন্দ্রের খুবই অভাব। তাই তারা বলছেন যে সরকারের আসলে শিশুদের হচ্ছে বিনোদন কেন্দ্রে হচ্ছে তারা বাড়ানোর জন্য বলছেন। এবং আমরা এখন যেটি দেখতে পাচ্ছি যে এখন কিন্তু আমরা হচ্ছে এই যে শিশু মেলার যে ট্রেনে রয়েছি এবং শিশুরা কিন্তু অপেক্ষা করছেন যে কখন আসলে ট্রেনটি ছাড়ে এবং তারা বসে আছেন যে কখন ট্রেনটি ছাড়বে এবং তারা হচ্ছে এটিতে আসলে চড়বে এবং আনন্দিত। আপনি দেখতে পাচ্ছেন যে ট্রেনটিও ছেড়ে দিয়েছে এবং তারা কিন্তু যাচ্ছেন এবং তারা আনন্দ করছে এবং এখন আসলে দর্শনার্থীর সমাগম আসলে কম, তবে দুপুর গড়িয়ে যখন বিকাল আসবে তখন কিন্তু আসলে আবার সমাগম হবে এবং একটু আগের তুলনায় এখন বেলা বাড়ার সাথে সাথে আরেকটু সমাগম হবে, কারণ এই শিশু মেলা কিন্তু আসলে সন্ধ্যা পর্যন্ত চালু থাকবে। তো এই ছিল সর্বশেষ খবর শিশু মেলা থেকে। আমরাও দেখছিলাম আপনার মাধ্যমে ঈদের ষষ্ঠ দিনেও শ্যামলী শিশু মেলায় শিশুদের উপস্থিতি লক্ষণীয় ছিল এবং ঈদের ছুটিতে তারা খুব আনন্দ করছে সেটি আপনি প্রমাণ দেখাচ্ছিলেন। দর্শক, শ্যামলী শিশু মেলা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার। মহাসড়কের উন্নতি হলেও থামছে না দুর্ঘটনায় মৃত্যুর মিছিল। পরিসংখ্যান বলছে মহাসড়কে বেশিরভাগ দুর্ঘটনার কারণ যানবাহনের বেপরোয়া গতি। এছাড়া চালকদের আইন না মানার প্রবণতা আর অবৈধ যানবাহনও দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর পুলিশের দাবি, বাসের গতি নিয়ন্ত্রণে প্রতিনিয়ত স্পিড গানের মাধ্যমে পর্যবেক্ষণ ও মামলা হলেও মালিকদের সদিচ্ছার কারণে কমানো যাচ্ছে না দুর্ঘটনা। ইশাদ সোহেলের ক্যামেরায় আলিমুজ্জামান সাফনের রিপোর্ট। যে কোনো পরিবারের কাছে এক দুঃস্বপ্নের নাম সড়ক দুর্ঘটনা। যা মুহূর্তেই কেড়ে নেয় একটি পরিবারের লালিত স্বপ্ন। বেপরোয়া গতির নেশায় মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা, দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। রাস্তা প্রশস্ত করার পাশাপাশি মহাসড়কগুলোতে উন্নতির ছোঁয়া লাগলেও নিয়ন্ত্রণ করা যায়নি বাসের গতি। যাত্রীরা বলছেন, সড়কে সিসিটিভি ক্যামেরা ও পুলিশের টহল থাকলেও তা মানেন না যান চালকরা। একটা গাড়ির সাথে আরেকটা গাড়ির যে ওভারটেকিং টেন্ডেন্সিটা সেটা অনেক দ্রুতই বেড়ে যাচ্ছে। তো তাদের মধ্যে যে ড্রাইভারদের মধ্যে একটা কম্পিটিশন যে আমি এর আগে যাব, আমি ওর আগে যাব। যাত্রীর কোনো কথা শুনে না ড্রাইভার না, যাত্রীর কোনো পাত্তাই দেয় না, যাত্রীরা যা বলবে তার বিপরীত। 2024 সালের পরিসংখ্যান বলছে, সারা দেশে 3648টি দুর্ঘটনায় মারা গেছে 2240 জন, যার মধ্যে 676টি দুর্ঘটনার কারণ ছিল বাসের বেপরোয়া গতি। পুলিশের তথ্য বলছে, গত 6 মাসে স্পিড গানের মামলার সংখ্যা 5245টি। ফিটনেসবিহীন অবৈধ যানবাহন ও বেপরোয়া গতির কারণে প্রতিদিনই সড়কে ঝরছে প্রাণ।
মৃত্যুর এই মিছিল ঠেকাতে সচেতনতার কথা বলা হলেও আইনের কতটুকু প্রয়োগ নিশ্চিত করা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন মালিকদের ট্রিপ কমপ্লিটের চাপে আইনের কোনো তোয়াক্কাই করেন না বাস চালকরা। যত দুর্ঘটনা ঘটে তার মেজর একটা শেয়ার দেখা যায় বাসের সাথে দুর্ঘটনা ঘটছে, কারণ বাসের চালকরা ট্রিপ দ্রুত কমপ্লিট করতে চায়। এই চালকদের কিন্তু নির্দিষ্ট কোনো বেতন নাই, আবার তারা কোনো সিস্টেমও ফলো করে না। আবার দেখা যায় অনেক মালিক শুধুমাত্র একটা বা দুইটা বাস চালায়, সে চায় প্রফিটটা ম্যাক্সিমাইজ করতে। এই সিস্টেমগত কারণে দেখা যাচ্ছে আমাদের আনসেফলি তারা গাড়ি চালায় এবং দুর্ঘটনা ঘটায়। শুধু তাই না, বাসে যিনি চালাচ্ছে সেই চালকরা দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে রুট চিনে না, যে শুধুমাত্র ঈদ কেন্দ্রিক তারা গাড়ি চালায়, ফলে এটাও একটা বড় কারণ। এদিকে হাইওয়ে পুলিশ বলছে পর্যাপ্ত স্পিড গান বসিয়ে দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ করা হলেও মালিকদের সদিচ্ছা ছাড়া দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব নয়। আমরা প্রায় 406টি মামলা করেছি, তার ভিতরে 206টা হচ্ছে বাসের বিরুদ্ধে ওভার স্পিড করার জন্য। যে ট্রিপটা হয়তো দিনাজপুর থেকে ঢাকা নিয়ে আসতেছে, ওই ড্রাইভারে আবার ঢাকা থেকে দিনাজপুর আবার গাড়িটা নিয়ে যাচ্ছে, সে হয়তো 2-3 ঘন্টা রেস্ট করতেছে যাত্রীর স্বার্থে, তার পরিবহনের সুনামের স্বার্থে, তারপরে তার গাড়িটা রক্ষার ক্ষেত্রে। এটা ড্রাইভারদেরকে আমি মনে করব যে মালিক কর্তৃপক্ষকে আরো একটু সজাগ হতে হবে। মহাসড়ককে ফিটনেসবিহীন যানবাহন ঠেকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলেও জানান তিনি। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। ব্যাটারি পুড়িয়ে সীসা বের করতে গিয়ে কেউ পরিবেশ দূষণ করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার সকালে ঢাকার 2 সিটির অধিক বায়ু দূষণকারী স্থানগুলো পরিদর্শন শেষে মাতুয়াইলে এসব কথা বলেন তিনি। উপদেষ্টার আগমনের খবর পেয়ে মাতুয়াইল এলাকাবাসী পরিবেশ দূষণ নিয়ে বিভিন্ন অভিযোগ করেন। তারা বলেন এখানের ময়লা পুড়িয়ে আগুন জ্বালানো হয়, ফলে দূষিত ধোঁয়া ও গন্ধে ঘরবাড়িতে বসবাস করা কষ্টকর হয়ে পড়ে। এ সময় শাহরিয়া স্টিল ও ZSRM স্টিল মিলের ধোঁয়ার বিষয়ে অভিযোগ করেন তারা। এ প্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানান উপদেষ্টা। দুইটা আপনি বলেছেন যে 2টা স্টিল মিলের কথা, আমি 2টা স্টিল মিলের নাম নিয়েছি। আমি গিয়ে দেখবো ওদের পরিবেশগত ছাড়পত্র আছে কিনা। যদি ওরা ছাড়পত্র মেনে চলে তো চলবে, যদি ছাড়পত্রের একটা নিয়মও ওরা ব্যত্যয় ঘটায় আমরা সেটা আইনি ব্যবস্থা নেব।